বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দেশ জুড়ে সন্ত্রাস, সহিংসতা, সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে এবং গতকালও হতাহতের ঘটনা প্রচুর। এখন পর্যন্ত অসমর্থিত সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী 20 জনের প্রাণ গেছে গতকাল, এবং এর মধ্যে ঢাকায় রয়েছে একটি শিশু এবং ঢাকার কমলাপুর রেল স্টেশনের দুটো ট্রেনের বগি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সব মিলে এক ধরনের অস্থির অবস্থার মধ্যে বাংলাদেশ। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি, বা পরিস্থিতিটা কেন এরকম তৈরি হলো, এখানে আমাদের রাজনৈতিক নেতা নেতৃত্বের ভূমিকা কি, শাহবাগের যে তরুণ প্রজন্ম গণজাগরণ তাদের ভূমিকা কি, জামাত শিবির তাদের ভূমিকাটা কি, যারা এই তাণ্ডবের সঙ্গে নিজেদেরকে ইতিমধ্যেই সম্পৃক্ত করেছে, এর বাইরে তাদের আর কিছু করণীয় ছিল কিনা, এগুলো নিয়ে আলোচনা করবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে। আমার বায়ে বসা আছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ডক্টর এম আতাউর রহমান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, আপনার কাছে আমি শুনতে চাইবো যে এই যে আজকে যে পরিস্থিতিটি, যেটিকে কেউ দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেছেন, আপনি প্রথম মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ, আমাদের একমাত্র মুক্তিযুদ্ধের একেবারে অগ্রভাগ থেকে যুদ্ধ করা সৈনিক, তো এটিকে অনেকে যুদ্ধ বলছেন, অনেকে আবার বলছেন যে আসলে যারা প্রথম ৭১-এর যুদ্ধ দেখেনি তারা যুদ্ধ কি সেটি বুঝবে না। কিন্তু যে পরিস্থিতির মধ্য দিয়ে এখন বাংলাদেশ যাচ্ছে, যেটি হয়তো গত 5-6 মাস আগেও এরকম একটা চিত্র বাংলাদেশের ছিল না, অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এক ধরনের পলিটিক্যালি টেনশন ছিল যে দুটো দলের মধ্যে নির্বাচনটিকে হবে হবে না, তো এদের মধ্যে সমঝোতা হচ্ছে না, সবসময় একটা বৈরী আবহাওয়ার মধ্যে। এখন আজকে দেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, ইনফ্যাক্ট গত 42 বছরের দেশের চেহারাটা এরকম কখনই ছিল না। এরকম হতাহত ঘটনা ঘটেছে, রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু এরকম চিত্র প্রতিদিন জ্বালাও পোড়াও সারা দেশ জুড়ে, এবং এটি বিস্তৃত। আগে কিন্তু এটি রাজধানীর মধ্যে সীমাবদ্ধ থাকতো বা বিভাগীয় শহরগুলোর মধ্যে, এখন কিন্তু তুলনামূলক বিচারে রাজধানী অনেক বেশি শান্ত। এবং গত দুদিন ধরে হরতাল জামাত শিবিরের, আজকেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধান বিরোধী দলের ডাকা হরতাল রয়েছে, এবং পত্রপত্রিকা খবর দিচ্ছে যে হয়তো এই হরতাল আরো প্রলম্বিত হতে পারে। সব মিলিয়ে যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, এবং ইকোনমি এক ধরনের শঙ্কার মধ্যে অনেকদিন ধরে আছে, এক ধরনের অস্থিরতা আছে অর্থনীতিতে, বিশ্ব অর্থনীতির মন্দা আছে, বাংলাদেশের অর্থনীতিতে নানা ধরনের দুর্নীতি, এগুলো নিয়ে কথাবার্তা আছে। কিন্তু তার মধ্যে এই যে অবস্থাটা তৈরি হলো সেটি আরো বিপর্যয়ের মধ্যে তুলে দিচ্ছে, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এখন বাংলাদেশের যে চেহারা প্রতিদিন দেখানো হচ্ছে, যেখানে কোথাও আগুন জ্বলছে, কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও মানুষ রামদা লাঠি সোটা নিয়ে নেমে পড়েছে, এই চিত্র বাংলাদেশকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে? আপনার মূল্যায়নটিকে আমি যদি সূচনায় আপনার মিনিট 5 আপনার বক্তব্যটা শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন পরিস্থিতিটা? প্রথমটা হলো যে বাংলাদেশের সুশাসন যদি আপনি কায়েম করতে চান, তাহলে 71-এ যারা যুদ্ধ অপরাধ করেছেন তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করে যথাযথ পানিশমেন্ট দিতে হবে। এটা যদি ব্যর্থ হয় বাংলাদেশ, তাহলে দুর্বৃত্তায়ন যে চলছে রাজনীতিতে, এটা অব্যাহত গতিতে থাকবে। এই একটা ব্যাপারে আমরা খুব উৎসাহিত হয়েছিলাম যখন শাহবাগ চত্বর থেকে প্রথমবারের মতো আওয়াজ উঠল যে এই যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে ঠিক মতো। দ্বিতীয় যেটা আসতেছিল যে সরকার এই ধরনের একটা সেনসিটিভ ইস্যু, আমি প্রথম বলবো যে শেখ হাসিনা সাহসের সাথে 42 বছর পরে হলেও এই একটা ভালো কাজ করতে উদ্যোগী হয়েছিলেন। সেখানে অনেকেই বলবে যেটা ভোট কাউন্টিং এর জন্য উনি চেষ্টা করছেন বা অনেক কিছু করতে, সেটা তো অবশ্যই থাকবে। একজন রাজনীতিবিদ যখনই কোনো কর্মকাণ্ড করেন, তিনি সেটার থেকে কিছু ফায়দা তো নিতে চাইবেনই। সেটা খুব বড় বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে উনি একটা সৎ সাহস দেখাতে চেষ্টা করেছেন, এবং সেটা আমার মতে, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, কিন্তু আমার মতে আমরা সবাই তাকে সাহায্য করা উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত মত। এবং সেখানে যে এই একটা অপরাধকে যদি আমরা সঠিকভাবে বিচার করতে পারি, তাহলে পরবর্তী পর্যায়ে যে স্লোগানটা আসতো সেটা হলো এই দুই বৃহৎ রাজনৈতিক দলে যে দুর্বৃত্তায়ন চলছে এবং অব্যাহত গতিতে লুটপাট করে বেড়াচ্ছেন, তার একটা জবাবদিহিতা বের হয়ে আসতো, তাহলে সুশাসন কায়েম হতো।
এই অবস্থাতে ওনারা যেভাবে এটাকে নিয়েছিলেন সেটার জন্য যে প্রিপারেশন দরকার ছিল সেটা অপ্রতুল, আমি বলবো অর্বাচীন। ওনারা একটা আইন করেছেন, সেই আইনটা 3 বার অ্যামেন্ডমেন্ট করার পরেও এখন পর্যন্ত আইনটা ঠিক হয় নাই। হয় তাদের যারা আইন প্রণয়ন করার ক্যাপাসিটি নেই, অথবা আইন সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। সেই ধরনের একটা লোক দিয়ে এই ধরনের একটা বিশ্ব পর্যায়ের একটা ইস্যুকে, আপনি বাংলাদেশের একটা ইস্যুকে এক্সপোজ করে দিলেন। সে এক্সপোজ করার পরে দেখা গেল যে সরকারই দুর্বল অবস্থানে আছে। তারা বারবারই নিজেদের পজিশনকে উন্নত করতে চাচ্ছেন। তাহলে প্রথম থেকে কেন করেননি? এটাতে কেউ বাধা দেয়নি তখন। তৃতীয় সেটা হলো যে এই ধরনের একটা অপারেশনে যাওয়ার আগে আমলাতন্ত্র বলেন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেন, পলিটিক্যাল এলিমেন্ট বলেন, ক্যাডার গ্রুপ বলেন, নিজস্ব দল বলেন, এবং আমি যদি ওই জায়গায় থাকতে পারতাম বা ওই জায়গায় যদি আমাদের একটা অ্যাক্সেস থাকতো, তাহলে অবশ্যই সর্বদলীয় একটা মিটিং করা ওনাদের উচিত ছিল। অপারেশন বলতে বিচারিক প্রক্রিয়াটা শুরু করবার আগে বিশেষ করে বিরোধী দলের নেত্রীর সাথে দরকার হলে ওনার বাসায় গিয়ে উনি দেখা করা উচিত ছিল। যদি ওনার মানে বিরোধী দলের যে সব ইগো আছে সেই ইগোকে উনি ওভারকাম করে ওনার সাথে বসে বলা উচিত ছিল যে আমি এই একটা কাজ করতেছি, যে কাজটা ন্যাশনাল ইস্যু, এটা কোনো দলীয় ইস্যু না। সুতরাং আমরা দুইজন একত্রে জিনিসটাকে নিয়ে যাই, ইলেকশনে কে জিতবো কে হারবো পরে দেখা যাবে। তাহলে কিন্তু জিনিসটা সহজতর হতো। সেটা আরেকটা জিনিস, যেহেতু আপনি সর্বদলীয় মিটিং এর কথা বললেন, আমার মাথায় আসলে, আমি জানি না এটা একটা সমীচীন হতো কিনা, বা ইভেন জামাতকেও যদি, যেহেতু জামাত নিবন্ধিত রাজনৈতিক দল, তাদেরকেও যদি মিটিং এ ডাকতো যে এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার, আমরা এই বিচারের মধ্যে যাচ্ছি, আমার কোনো আপত্তি নেই। আমি বলছি যে তখন তারা কিভাবে রিঅ্যাক্ট করতে, কারণ কারোর রিঅ্যাকশনের প্রতি আপনি তো কিছু বলার নাই। যেমন আপনি তো যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব আপনি পালন করবেনই। সুতরাং তাদের কথাটা শুনতে কোনো আপত্তি নেই একটা বিরোধী দলের তরফ থেকে। আমি বলছি যে সেই অনুযায়ী একটা যে মেন্টাল বিল্ড আপ করা, যে আমরা মিন করছি বিজনেস এবং আমরা আইনের মধ্যে হয়ে যাব, এখানে পলিটিক্স নেই। কিন্তু কিছুটা হলেও উচ্ছ্বাসের বলে হোক আর আনন্দের জোয়ারে হোক, কিছুটা হলেও তারা দেখাতে চাচ্ছিল যে ওনারা স্কোর করছেন। এটাই বুমেরাং হয়েছে। এখানে স্কোর করার কিছু নেই। এখানে হাজার হাজার মানুষের, আমার বাড়িতে 9 জন লোক মারেছে। আমি তো চাইবো যে আমার 84 বছর বৃদ্ধ দাদাকে তারা মারছেন, 80 বছরের বৃদ্ধ অন্যান্য আত্মীয় স্বজনকে মারছেন। আমি তো চাইবো তাদের আত্মার একটা শান্তি হোক। আরেকজনও যদি বিচার পাওয়া থাকে তাহলে তো আমি বলতে পারবো যে একটা বিচার হয়েছে। এই ধরনের পিচাস ধরনের শ্রেণীর লোক, যারা এই মাদের অত্যাচার করেছেন, যারা নিরীহ মানুষকে অত্যাচার করেছেন, একজন রাজাকার যুদ্ধের ময়দানে যদি আমাকে মেরে থাকে, আমি তো বলবো না যে সে অপরাধী, বিকজ যুদ্ধের ময়দানে আমিও সৈনিক, সেও সৈনিক। কিন্তু যুদ্ধের ময়দানে বাইরে গিয়ে সে যখন মানুষের ঘরে আগুন দিচ্ছে, সে তো পাক্কা অপরাধী। এবং এটা ফৌজদারি মামলা, এখানে পলিটিক্সের কিছু নেই। এটা মামলাতে যা হয়, রায় হবে, সেটাই হবে। সেই ক্ষেত্রে যে প্রজেকশন করাটা, যে আমরা একটা নির্দিষ্ট অপরাধ, যেই অপরাধ চাক্ষুষ প্রমাণ এত বছর পরেও পাওয়া যাচ্ছে এবং পাওয়া গেছে এবং কোর্টে প্রমাণিত, সেখানে আপনি পানিশমেন্ট দিতে কোনো ক্ষতি নেই। এবং সেই সাথে লিঙ্ক আপ, যেটা যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হয়েছে, সমস্ত পৃথিবীতে হয়েছে, আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন তাহলে ওপেন রাজনীতি করতে পারবেন না। এটা সম্ভবই না। এটা তো কনোটেশন, মানে অটোমেটিক আসতেছে। এটা একটা ফ্রেমওয়ার্ক করে দেওয়া হয়েছে, নাৎসিটা যেটা দল হিসেবে নিষিদ্ধ হয়নি, কিন্তু এমন একটা ফ্রেমওয়ার্ক করা হয়েছে যেখানে তারা অটোমেটিক্যালি দলকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আপনার প্রয়োজনীয়তা হচ্ছে যে একটা নির্দিষ্ট দল টাকা পয়সা জোগাড় করে একটা নির্দিষ্ট সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাহলে আপনি তাকে মদক সাপ্লাই করতেছেন, অমুকটা করছেন, অস্ত্র সাপ্লাই করছেন, অটোমেটিক ইউ আর ব্যান, বিকজ ইউ ক্যানট ডু দ্যাট। এটা তো অপরাধের সামিল। সেই দিকে গিয়ে আপনি শক্ত হাতে এই অপরাধীদের বিচার করতেই হবে। এই অপরাধীদের যতদিন বিচার না হবে
ততদিন বাংলাদেশের এই যে জ্বালাও পোড়াও রাজনীতি শেষ হবে না। এই জন্য তারা দেখে আসছে যে এটা করার পরে আপনি পার পান। এবং ওই সাথে আরেকটা জিনিস আসতেছে, সেটা হলো যে আপনি গভর্নমেন্টের টাকা পয়সা লুট করে আপনি বাইরে চলে যেতে পারবেন, আপনাকে কেউ ধরতে পারবে না, ওই একই জিনিস। এবং তারা এইভাবেই টাকা পয়সা করেছেন। আজকে যে তারা কুটিপতি, এক একজন মুদির দোকানের কামলা ছিলেন, তারা আজকে কুটিপতি, এখন মাওলানা উপাধি ধারণ করতেছেন, বিভিন্ন ধরনের জিনিস ধারণ করতেছেন। আপনি একটা জিনিস দেখেন যে একজন তাকে চাঁদে দেখাচ্ছে, এটা তো ইসলামিক শরীয়ত মোতাবেক শিরক গুনাহ। তাকে আপনি জেলখানা থেকে দৌড়া মারবেন না কেন? এটা তো ইসলামিক আইন। এটা তো এমন না যে আপনি যে শিরক গুনাহ একেবারে, যেটা হযরত মুহাম্মদ নিজের কোন ছবি রেখে জানে। বাট সেটি তো আর তিনি নিজে বলেন না, যিনি জেলে আছেন তিনি তো এই করুক না কেন, আপনি তাকে তো আইন আপনাকে শাস্তি দিতে হবে না। এটা তো এই জিনিসটা আপনাকে লাই পেয়ে যাইতেছে যে আপনি ইসলামকে তো ছেলে খেলা না, ইসলাম আমারও ধর্ম, আপনি তো তাকে অপমান করতে পারবেন না। ইসলাম তো সবাই ধর্ম। সেই অনুযায়ী উত্তরণের পথ একটাই, শক্ত হাতে এটাকে হ্যান্ডেল করা। আসবো আরো বিস্তারিত শুনবো আপনার কাছে। প্রফেসর ডক্টর মাতাউর রহমান, একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে পরিস্থিতিটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? প্রথমে ধন্যবাদ আপনাকে জনাব জিল্লুর রহমান। প্রথমে আমি জেনারেল আমিন আহমদ চৌধুরীর সঙ্গে একমত। কারণ এবং আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাসের যে একটা দায়, আমরা বলি যে এভরি নেশন ক্যারিজ ইটস হিস্ট্রি, ইটস মিথ, ইটস লেজেন্ড, ইটস ফাইটার্স। মানে এটা একটা আমাদের আত্মার সঙ্গে মিশে থাকে, যেটাকে আমরা চেতনা বলি। আসলে আমরা তো উই ক্যানট রিয়েলি, চেতনাটা কি এটাও এখনো আবিষ্কার করতে পারলাম না, খালি বলি। ইটস এ কাইন্ড অফ কনসিয়াসনেস অফ এ ডিফারেন্ট পলিটিক্যাল কমিউনিটি অ্যান্ড সেন্স অফ বিলঙ্গিং and also adore, আমি যেটা myths and legends of our liberation war. So এইখানে আমি যেখানে বলছি ইতিহাসের যে দায়, যে একটা ফুল কমিটমেন্ট, যেটা ওয়ার ক্রাইমস ট্রায়াল, এটাকে এত ফ্লেজলিং, এত সহজে একটা, এইখানে আমি বলি যে যদিও ইচ্ছাটা এই গভর্নমেন্টের অনেকেই এটাকে এন্ডোর্স করেছিল যে ঠিক আছে করেন, if you can do it, this will be historic, একটা দায় মুক্তি হলো। যেমন আমি বলি কাদের চেয়ে কথা বেশি হয়েছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর যে হত্যা, সেটার দায় আমরা মোচন করতে পেরেছি এবং এটার জন্য ক্রেডিট দিতে হবে। এই দায় নিয়ে আমরা নিজেদের কি ছোট মনে করি। আরেকটা হলো যেমন বাংলাদেশে আবার দুঃখ লাগে 4 নেতা, ওটাও দরকার। কারণ এই যে ইম্পিউনিটি, আমরা খালি একটা না, ইটস not only in one issue, but these are historic impunity. এটা ডেভেলপমেন্টকে আমাদেরকে রেসিস্ট করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দিস ওয়াজ এ গ্রেট স্টেপ, বাট আনফর্চুনেটলি দুঃখের বিষয় আজকে এটা মনে হচ্ছে যে একটা হলো কমিটমেন্ট, দ্য লেভেল অফ কমিটমেন্ট ইউ নিড, উনি যেটা বলছে, আরেকটা হলো স্ট্র্যাটেজি, আরেকটা হলো রেটোরিক। আমি বলার জন্য বলছি, একটা ট্যাসিট ভিতরে একটা আমার আশা যে এটাকে রাজনৈতিকভাবে যতটুকু ফায়দা করতে পারি, এটাও থাকে। তো রাজনৈতিকভাবে কিন্তু এমনিই পেত। ইটস এ, আপনি যখন ভালো কাজ করবেন আপনাকে কেউ বলে দিতে হবে না যে আমি ভালো কাজটা করে আসছি, মানুষ বুঝবে যে এটা ভালো কাজ, ইউ উড বি রিওয়ার্ডেড অটোমেটিক্যালি বাই দ্য পিপুল। তো এই জিনিসটা আমি প্রথম থেকেই বলতেছিলাম যে, এবং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইট ডিপলি, আমার কাছে মনে হইতেছিল পার্টিকুলারলি 1/11-এর পরিপ্রেক্ষিতে আমি বলতেছিলাম যে এটাকে একেবারে জেনোসাইডের ইয়ের মধ্যে ফ্রেমওয়ার্কে নিয়ে এসে, ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কে নিয়ে এসে যদি সত্যিকারভাবে রাজনৈতিক পলিটিক্যাল ডিভিডেন্ড না নিয়ে যদি বিচার করা হয়, এটা জাতির জন্য একটা বড় একটা ইউনিটি অফ দ্য নেশন, এটার কাছের থেকে আমরা সরে গেলাম আজকে ডিভিশন। সো এইটা কিন্তু দুঃখজনক, যেটা আমি জেনারেশনের সঙ্গে একমত যে এইখানে যে প্রথম হলো যে একটা কনসেনসাস ডেভেলপ করা উচিত ছিল। কথা হলো যে আপনি তো অনেক কিছুই ইলেকশনের আগে এজেন্ডাতে আনেন এবং ওটা ম্যানিফেস্টো নর্মালি ইন ম্যানি কান্ট্রিজ আমরা মনে করি ওটা লেখা দরকার। এবং এই গভর্নমেন্টের দেখেন অনেক ম্যানিফেস্টো তো আনরিয়েলাইজড, অনেক ম্যানিফেস্টো উল্টা দিকে চলছে। কিন্তু এই ম্যানিফেস্টোকে সেইভাবে প্রথম থেকে আজকে 4 বছর বা 3.5 বছর এই লোকগুলোরে আপনি ধরে রাখছেন, বিচার করতেছেন না। সুতরাং এই বিচার প্রক্রিয়াটাকে আমি বলি প্রথমে হলো ল, এইখানে কিন্তু তাদের হেল্প নেওয়া উচিত ছিল ইন্টারন্যাশনাল।
ইউসি আমি অনেকেই অনেক কথা বলি ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট, কারণ এই 73 অ্যাক্ট ইজ এ ডোমেস্টিক অ্যাক্ট। ইউসি ইন্টারন্যাশনাল ক্রাইমস এটাকে যখন করলেন এখানে একটু ফ্লজ আছে। 2 নাম্বার হচ্ছে প্রসিডিওর, উনি যেটা বলছেন যে প্রসিডিওর, অ্যাপয়েন্টমেন্ট অফ জাস্টিস, এগুলো অনেক কিছু লাগে এবং এগুলো সময় নিলেও আমরা বলি যে যদি এটা করতে পারতেন ইট উইল বি গ্রেট। নাও ইট ইজ, আমরা যেটা বলি যেটা বাংলাদেশের বাস্তবতা, ইটস টার্নড এগেইনস্ট ইউ। আপনি টুইস্ট অ্যান্ড টার্নস অফ হিস্ট্রি আমরা বলি যে আপনি একটা কাজ করার সময় হঠাৎ এমন টুইস্ট হয়ে গেল, ইট টার্নস অ্যারাউন্ড ইউ, ইট টার্নস এগেইনস্ট ইউ। তো এখন আমরা যেটা দেখছি যে একটা বিভক্ত সমাজের এটাকে পলিটিক্যাল ফল আউট, আমি বলবো যেটা রাজনৈতিক ফল আউটটাই এখন বেশি দেখছেন, যাতে উই সি এ ডিভিসিভ সোসাইটি। এবং দিস ওয়াজ নট, আমি শুধু এই যে উনি যে আজকে পয়েন্টটা বলছেন, দিস কনসেনসাস বাংলাদেশে কোনোটার ক্ষেত্রেই ডেভেলপ করা গেল না। ইজ এ পলিটিক্যাল, যদি আপনি বলেন ইভেন এ স্ট্রং পার্লামেন্টের কনসেনসাস আজকে হয়নি। সো আমাদের যে নেশনহুডের যে 42 বছর, তার মধ্যে ডেমোক্রেটিক যদি 20-22 বছরও হয়, এর মধ্যে আপনি কোনটায় কনসেনসাস করতে পারছেন, এক্সেপ্টিং এট ওয়ান টাইম যেটা হলো ইনফর্মাল কনসেনসাস টু কাম টু পাওয়ার। তো এখন এইটা আমরা কিভাবে রিজলভ করব, এবং এখন ক্রেডিবল আজকে এই সুযোগটাই তো মানে যারা প্রতিপক্ষ, যাদের বিরুদ্ধে আপনি করছেন তারা নিচ্ছে। তো সুতরাং এইখানে আমি বলবো যে এটাকে এখন, বাট এখন কি আপনি মনে করেন কিনা যে এটি পলিটিক্যালি রিজলভ করবার কোনো সুযোগ আছে, নাকি যেটি যেমনটা জেনারেল আমিন আহমেদ চৌধুরী বলছেন যে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে, দ্যাট মিনস আমি যদি ভুল না বুঝে থেকে যে অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা আর হবে না। কারণ হচ্ছে কি, একটা জাস্টিস ইজ নট অনলি টু ডেলিভার বাট অলসো টু বি সিন টু বি জাস্ট। এবং এটা যে আপনি যে জাস্টিস ডেলিভার করছেন ওটাও দেখা যাবে। মানুষের পারসেপশন তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আজকে এত মানুষ জীবন দিতেছে বলে মৌলানা সায়েদি, এই সায়েদি কে তাও তো জানে না মানুষ, বাট মানুষের মনে একটা পারসিভড ইনজাস্টিস যে সেন্টেন্স দেওয়া হলো কেন। এবং আজকে এই যে মুভমেন্টগুলো দেখলেন, প্রজন্ম চত্বর মুভমেন্ট বা এই মুভমেন্টেও কিছুটা ক্ষতি করছে। এটা যেমন আমাদের স্পিরিটকে জাগ্রত করছে, মানুষ কিন্তু চাচ্ছিল। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ সে যে দ্যার ইজ অনলি ওয়ান ভার্ডিক্ট গিলটি and there is only one sentence, death, you cannot deliver a justice. You are pressurizing the justice system. আমি বলতে পারবো না আমি জাস্টিস চাই, বাট অনলি জাস্টিস হবে যদি ডেথ হয়। অনলি ইট ক্যানট বি ওয়ান। ইউ সি, কেন যদি কারো যাবজ্জীবন হয় ওটা হতে পারে, কেউ যদি সত্যিকার ভাবে মুক্তি পায় হতেও পারে। ইউ সি, আমি বলি না যে এর মধ্যে কেউ আছে, এর মধ্যে কেউ আছে তা বলি না। আরেকটা হচ্ছে যে নুরেমবার্গ ট্রায়ালও তো রিলিজ পেয়েছে অনেকেই, অনেক পেয়েছে তো, কিন্তু এখানে কাউকে পেতে হবে সেটি বলছি না, সবাইকে ডেথ সেন্টেন্স দিতে হবে এই জিনিসটা বলাটা, ইউ ক্যান সে যে আপনি ফাঁসি চাই, ইউ সি, বিকজ দোজ হু আর গিলটি অর প্রুভ টু বি গিলটি দে শুড বি হ্যাংড অর সেটা বলতে পারেন, কিন্তু দিতে হবে এবং দিস দ্য অনলি ভার্ডিক্ট উই অ্যাকসেপ্ট। এই ধরনের কথাটা কিছুটা কিন্তু জাস্টিস সিস্টেমের, এবং আজকে এই প্রেশারটাই কিন্তু বুমেরাং হয়েছে টু মেনি পিপল, যারা বলবে যে তাহলে কি হবে। সেখানে আমি বলছি যে ইতিহাসের দায়টা বুঝতে হবে, যেটা ওনারা, আমরা বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যা দেখেছি বা করেছি, তার পরিপ্রেক্ষিতে এই জেনারেশন তো বুঝতে পারতেছে না। তারা যেটা বলতেছে ইটস এ কাইন্ড অফ ইমোশনাল আউটবার্স্ট, কিন্তু এই জন্য একটাই পথ আছে, যেটা এখন আমি বলি, যেহেতু উনি বলছিলেন যে কিভাবে সমাধান হবে, একটা ক্রেডিবল ট্রাইব্যুনাল করা, ইন্টারন্যাশনাল। আপনি আবার এটাকে যদি না পারা যায়, যে আপনি কি ফ্রেশ স্টার্ট করার কথা বলছেন না রিস্ট্রাকচার করবার কথা বলছেন? ইন্টারন্যাশনাল ওভারসাইট যদি এর মধ্যে দেওয়া হয়, ইউ সি, যে ইন্টারন্যাশনাল ওভারসাইট, ইন্টারন্যাশনাল হেল্প এই স্টেজে আমাদের দরকার আছে, ইউ সি, আইদার থ্রু ইউএন সিস্টেম or through international crimes, ওরা এই কিভাবে আরেকটু ভালো করা যায়, you see, কিভাবে আরেকটু জাস্টিস ইজ ক্রেডিবল, you see, এটার মধ্যে আসতে হবে। কারণ যেভাবে চলছে এভাবে কিন্তু আর বিচার করা ডিফিকাল্ট। জেনারেল আমিন আহমেদ চৌধুরী, এখানে দুইটা জিনিসে আমি ওনার সাথে একমত হতে পারছি না। একটা হচ্ছে যে আমাদের যে ট্রাইব্যুনাল 73-তে, এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ট্রাইব্যুনাল, এটাই প্রথম ট্রাইব্যুনাল। নুরেমবার্গে কোনো ট্রাইব্যুনালের কোনো অ্যাক্ট ছিল না, কিছু ছিল।
ধরে এনে ফাঁসি দিয়ে দিয়েছে। আমাদেরই একমাত্র যেটা এপিলের বন্দোবস্ত, অন্য কোনো ট্রায়ালে এপিলের বন্দোবস্ত নাই, এটা অন দ্য স্পট ডিসিশন, ইট ইজ এন্টি স্টেট অ্যাক্টিভিটিস, এটি তো অন্য কিছু নাই এটার ভিতরে। দ্বিতীয় যেটা যে কি বলে শাহবাগ চত্বরই এ দেশের মানুষকে জাগিয়েছে যে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। কাদের মোল্লা ফাঁসি যে হবে এটা সর্বজন স্বীকৃত, এটা এমন না যে আপনি নতুন ভাবে করতে হবে। এটা মেহেরুল্লাহর মতো একজন মহিলাকে সে জবাই করেছে, চাক্ষুষ প্রমাণ আছে, আপনি তাকে ফাঁসি দিবেন না কেন? তাইলে আপনি ওই কি জানি আরেক ফাঁসি দিছে বাচ্চু রাজাকার, তাহলে আরে ফাঁসি দিবেন না কেন? এটা তো জাস্টিস হইতে হবে, এটা পাবলিক পারসেপশন। দে হ্যাভ সেড পাবলিক পারসেপশন, দে ডিড নট সে এনিথিং যে আমার জাজের কাছে যে মারামারি করতে গেছে, জাজের হকি স্টিক নিয়ে গেছে। এরা কি করতেছে? এই শাহবাগ চত্বর থেকে সমস্ত পলিটিক্যাল পার্টি শিক্ষা নেওয়া উচিত যে একটা বাচ্চা ছেলেরা রীতিমতো রাত দিন 24 ঘন্টা একটা জায়গায় বসে মানুষকে বুঝাতে চাচ্ছে যে জাস্টিস শুড প্রিভেইল উইদাউট হ্যাভিং এনি সোর্স অফ আনফেয়ার। এবং সেখানে একটা মাত্র লোককেও আপনি দেখেন নাই যে তারা ভায়োলেন্সের দিকে গেছে, একটা মাত্র লোক, তাদের লোকজনকে মারা হয়েছে। তারপরে আপনার কাছে এই আন্দোলনের কোথাও কোনো দুর্বলতা বা ত্রুটি কিছু না, সেটাও অন্য জিনিস। সেটা তো ধরেন এটা তো একটা ইনফর্মাল ওয়েতে করেছেন, সেটা আপনি বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন করতে পারেন, এটা এইভাবে করলে ভালো হইতো, এইভাবে করলে ভালো হইতো, সেদিকে আমি যাচ্ছি না, সেটা তো তাদের বিষয়। এটা তো সরকারেরও সাথে জড়িত হবে না কেন? তারা যেই স্লোগানটা প্রথম তুলেছিলেন সেটা তো সরকারের বিরুদ্ধে, কারণ বাচ্চু রাজাকারের ফাঁসি হইল আর তোমরা এই ধরনের একটা লুপহোল রাখলা কেন? হ্যাঁ, যে আমি এপিল করতে পারবো না, তাই আপনি যদি এপিল করতে পারেন তা আমি এপিল করতে পারবো না কেন? এটা কোনো ধরনের আইন হইতে পারে না। সে আইনটা কেন রাখছেন? এটাকে দুর্বল রাখার জন্য, যে আপনি খালাস হইলে আপনি এপিল করতে পারবেন। গভর্নমেন্ট আইনের প্রসিকিউশন কেন এপিল করতে পারবে না? আমরা তো আইনের মানে মিলিটারি লর কোয়ালিফাইড লোক, আমরা তো জানি যে আমি প্রসিকিউশনে কতগুলি বাধ্যবাধকতা থাকে, যে আপনি একবার যদি প্রসিকিউশন শেষ করেন তাহলে আরবার এটাকে অ্যাড করতে পারবেন না, কিন্তু ডিফেন্স পারবে। কিন্তু এপিল সেটা সবাই সমান, কারণ আমি জাস্টিস পাই না, আমি এপিল করবো না, আমি প্রসিকিউটর হইতে পারি, তো আমি এপিল করার আমার অধিকার থাকবে না কেন? তার অর্থ কি? যারা আইনটা প্রণয়ন করেছেন হয় তারা অজ্ঞ, আর তারা নাইলে মতলববাজ, দুইটাই অপরাধ সমান। অ্যাবেটমেন্ট টু দি কমিশন অফ দ্য অফেন্স। আপনি যেই বিচারক এই আইনকে টুইস্ট করে একটা চিহ্নিত আসামিকে যদি বাঁচিয়ে দিয়ে থাকেন, তিনিও অপরাধী। এটা আইন বলে, এটা নতুন কিছু না। সুতরাং এখানে ওই জিনিসটার কোনো অবকাশ নেই। এই আইনকে আমেরিকানাইজড করার কোনো মানে নেই, বিকজ দে উইল নট আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর। They did not support us in the war of liberation. Why they will come in? What for? আমরা আমাদের দেশের লোকে বিচার করতে পারবো না কেন? ঢাকা হাইকোর্টের অধীনে পাকিস্তান আর্মি যুদ্ধ করেছে, মিলিটারি ল অফ পাকিস্তান। কিন্তু যেসব দুর্বলতার কথা আপনি বলছেন, সেই সব দুর্বলতায় যদি আপনি এই ধরনের, যেহেতু আপনি নিজেই বলছেন এটি আন্তর্জাতিক, আমি বলছি যে বাংলাদেশই বলছে যে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে যদি এক্সপার্টদের মতামত নেওয়া হয় বা অন্য সাধারণ, না আমি বলছি সাধারণ অনেক মামলায় তো আপনি বিদেশ থেকে লয়াররা এসে মামলা করেন, ল ফ্রেমে সব আপনি নিতে পারবেন, আপনি এক্সপার্ট কোর্ট তো এক্সপার্ট অপিনিয়ন নিতে পারবেন না। বাট প্রসিকিউশনও তো যদি থাকে আপনি তরফ থেকে আনতে পারবেন, সেটা তো পারবেন, ডিফেন্সও পারবে, কিন্তু কোর্ট পারবে না। কোর্ট তো জাজমেন্ট দিবে, কোর্ট তো এখানে অন্য কিছু করতে পারবে না। কোর্টের লতে যা লেখা আছে সেটা অনুযায়ী কোর্ট জাজমেন্ট দিবে, কিন্তু এটাকে রিইনফোর্স করার জন্য আপনি ডিফেন্স থেকে আনতে পারবেন, প্রসিকিউশন থেকে আনতে পারবেন। আপনি যেমনটা বলছিলেন যে এটিকে শক্ত হাতে হ্যান্ডেল করা দরকার, মানে এখন তো এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। আপনি শুরুতেই বলেছেন এখন স্ক্রিনে যদি দেখেন তাহলে যা দেখবেন যে কমপ্লিটলি 90% পেইড পিপল আর দেয়ার। There is hardly any political কর্মী, কোনো পলিটিক্যাল কর্মী কোনো দিকে নেই, আওয়ামী লীগের তরফ থেকে নাই, এদিকেও নাই। এটা নিয়ে খুব অরিড হওয়ার কিছু নাই, যেটা অরিড হওয়ার আছে। অরিড হওয়ার এই অর্থে যে শতাধিক মানুষ জীবন দিয়েছে, শিশুরা তো আর কোনো পক্ষে নেই, শিশুদেরকে জীবন দিতে বারান্দায় দাঁড়িয়েছিল ঢাকায়, সে এটা তো আপনি শিশু যাবে কেন? এটা তো শিশুর দায়িত্ব না,
না না, আমি শিশুর আপনি কথা যারা বলছি আনছে, না। না না, তারা নিশ্চয়ই শিশু শুধু নিজের বাড়িতে বারান্দায় দাঁড়ানো, সেও মারা গেছে। সেটা তো স্ট্রে বুলেটে অনেক সময় হবেই। জি। এটা তো আমি ইয়া করতেছি না যে আমি একটা লোক, বাট যে জ্বালাও পোড়াওয়ের চেহারাটা বাংলাদেশের এখন, এটা কেন করবে তারা? জি, তাই তো তারা প্রমাণ করছে যে তারা একটা সন্ত্রাসী অর্গানাইজেশন। মানে কিভাবে করা দরকার বলে হ্যান্ডেল করা এটা দরকার? পুলিশ তো আগের থেকে প্রিএমটিভ অ্যাকশন নেওয়া উচিত ছিল। ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লিস্ট নিশ্চয়ই আছে, প্রত্যেক থানাতে লিস্ট আছে। ওয়াই ইউ উইল অ্যালাউ দেম টু ডু দিস? আপনি তো জানেন যে সকালবেলা তারা এটা করতে পারে, তো সকালবেলায় আপনি রাত্রেবেলা তাদেরকে পিক আপ করবেন না কেন? দিস ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ইউ হ্যাভ। এটার জন্য তো আপনি ইলিগাল কিছু না। আপনি তো সন্দেহভাজন লোকরে যে কোনো ওসি, যে আপনি কি সেরকম কোন লক্ষণ দেখছেন? যেমন গত পরশুদিন এই যে একটি থানা রক্ষা করবার জন্য সেনাবাহিনীকে ডেকে আনা হলো, ঢাকায় বসে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না সেনাবাহিনী ডাকা হয়নি, আইএসপিআর বিবৃতি দিয়ে বলেছে দেওয়া হয়েছে, আবার তুলে নেওয়া হলো। আমি যেটা দেখছি সেটা হলো যে বগুড়া ক্যান্টনমেন্ট দুইটা সাইডে বিভক্ত, মাঝখানে একটা থানা। সুতরাং সম্ভবত যেহেতু যেটা আসছে যেহেতু থানাটা মাঝখানে এবং দুইটা ক্যান্টনমেন্টের মাঝখানে, থানা যখন আক্রান্ত হয়েছে তখন হয়তো তারা ইমিডিয়েটলি ক্যান্টনমেন্টের একটা সাহায্য চাইছে। যেহেতু ক্যান্টনমেন্টের থানাগুলি ছোট আকার থাকে, অল্প সংখ্যক লোক থাকে, সুতরাং তারা আবার আমাদের একটা দায়িত্ব থাকে ক্যান্টনমেন্টে, যারা তারা থানাকে প্রোটেকশন দেওয়ার একটা দায়িত্ব তাদের থাকে, বিকজ খুব বড় থানা মেনটেন করে না তারা, শুধু কেস টেস রাখার জন্য তারা মেনটেন করে। ওই হিসাবে হয়তো তারা গেছেন। সেটার জন্য আমি বলছি যে কেউ কেউ যেমনটা বলছেন যে পরিস্থিতি এখন এতটাই অস্থিতিশীল হয়ে যাচ্ছে যে এতে করে আবার জরুরি অবস্থা না জারি করতে হয়, যদিও সরকার বলছে করতে হবে না, কিন্তু আমরা জানি যে কয়েক মাস আগে কিন্তু বিরোধী দলের নেত্রী স্বয়ং নিজে বলেছেন যে সরকার পরিকল্পনা করছে দেশে জরুরি অবস্থা জারির, এবং সেরকম একটা পরিস্থিতি প্রিভেল করছে কিনা। সেনাবাহিনী কখন আসে? আপনি যেভাবে প্রশ্ন ওনারা তো পলিটিক্যাল সায়েন্টিস্ট, ওনারা আরো ভালো জানবেন, ওনারা তো অঙ্ক কষেন বসে বসে। সেটা হলো সেনাবাহিনী কখন আসে? যখন সিভিল গভর্নমেন্ট ফেইল করে। আপনি মনে রাখতে হবে যে একটা গভর্নমেন্টের যে অথরিটি, সেই অথরিটি যখন কার্যক্রম করতে ব্যর্থ হয়, সিভিল গভর্নমেন্টই জরুরি অবস্থা ঘোষণা তো করতে পারে, তা তো পারে। প্রেসিডেন্ট ক্যান কল এনি টাইম। মানে আর্মিকে প্রেসিডেন্ট ডাকতে পারে, বাকিটা কিন্তু ডাকতে পারে না। অনলি প্রেসিডেন্ট এন্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট হি ক্যান কল, মানে উইথ দি পারমিশন অফ দ্য গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ক্যান কল আর্মি and army is supposed to give them support. এটা লিগালি বানানো আইনে। তো সেখানে প্রেসিডেন্ট ক্যান কল ফর এন্টায়ার নেশন, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফর ডিস্ট্রিক্ট হি ক্যান কল। তো সেটা হচ্ছে যে অবস্থা প্রেক্ষিতে অবশ্যই হইতে পারে। আপনি যখন দেখবেন যে জ্বালাও পোড়াওটা একটা লিমিট ক্রস করে ফেলেছে, একটা হচ্ছে যে অতর্কিত এসে জ্বালায় পড়ে চলে গেল, আর একটা হলো যে কন্টিনিউসলি একটা কিছু করছে এবং লোকজন ভীত, রেল স্টেশনে কমলাপুর, ঢাকায় কমলাপুর রেল স্টেশনে এরকম একটা স্থাপনায় বা রেলের লাইন উঠায় ফেলতেছে, ব্রিজের লাইন উঠায় ফেলতেছে। আপনি হয়তো তখন চিন্তা করে দেখবেন অবশ্যই এটা প্রয়োজন হবে, হয়তো আমি বলছি এই জন্য যে আপনি যদি যারা এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম করছেন তাদেরকে অন দ্য স্পট ধরতে হবে, ছাড় দিতে পারবেন না। আপনি ব্যাটল ফিল্ডে নেমে আপনি বললেন না যে আমাকে আর গুলি করবে না, এটা তো হবে না। ব্যাটল ফিল্ডে নামার পরে তো আপনি বলতে পারেন না যে এখন যুদ্ধ করার দরকার নেই, এটা তো হবে না। ওদের পিঠ ঠিকে গেছে, ওরা একটা কাউন্টার অ্যাটাক আপনাকে করবেই, মরণ কামড় দিবে, তাদের অস্তিত্বের প্রশ্ন। হ্যাঁ, মরণ কামড় দিবে। সেই কামড়টাকে ভয়াবহ করার জন্য বা সেই কামড়টাকে ডিপ রুটেড করার জন্য ওনারা বেগম জিয়াকে তাদের দলে টানিয়েছেন। এটা আমি ব্যক্তিগতভাবে ধিক্কার দিচ্ছি বেগম জিয়াকে। ওনারা এই মুহূর্তে ওনাদের সাথে যাওয়াটা একান্ত উচিত হয় না। উনি ওনার পার্টিকে কবর দিয়ে উনি জামাত ইসলাম, অনেকে বলে থাকেন যে তারা একটু মাঝামাঝি অবস্থান নিচ্ছিলেন বা এক ধরনের ডিটাচমেন্টের দিকে যাচ্ছিলেন, যে সরকারি বারবার তাদের দিকে ঠেলে দিচ্ছে। আপনি রাজনীতি করতেছেন, আপনি সরকারের ঠেলা দিতে আপনি যাবেন কেন? আপনি রাজনীতি নিজে ক্যালকুলেশন করতে পারেন? আপনি জেনারেল জিয়াকে রাজাকার বানাবেন? হু হ্যাজ গিভেন ইজ দিস অথরিটি? আই ফট আন্ডার হিম, হাউ ক্যান আই প্রোটেক্ট হিম নাও? যে সে একটা রাজাকার, বেগম জিয়া একজন রাজাকার, এটা কি হইতে পারে? ইউ ক্যানট। জি, আমি আসছি প্রফেসর আতাউর রহমান। তো এই যে পরিস্থিতিটা, যেটি আমিন আহমেদ চৌধুরী বলছেন যে
কিভাবে এটি সমস্যাটা সমাধান করা যেতে পারে? একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি কি মনে করছেন যে আসলে এর সমাধানের পথটা কি হতে পারে, এবং এই যে রাজনৈতিক বাস্তবতা, এখানে প্রধান দুটো দলের যে অবস্থান বা তাদের যে রাজনৈতিক তৎপরতা, অ্যাক্টিভিটি যাই বলি না কেন, যেভাবেই বলি না কেন, সেগুলো মিলিয়ে পরিস্থিতিটাকে আসলে কিভাবে সমাধানের দিকে নিয়ে যাওয়া যেতে পারে? কারণ এর বাইরে কিন্তু অনেকগুলো ইস্যু আছে যেগুলো এখন ঠিক সেই অর্থে আলোচনার মধ্যে নেই। যেমন ইলেকশনকে কেন্দ্র করে একটা বড় ইস্যু আছে। এর বাইরে অনেক ধরনের, যেটি সুশাসন দিয়ে শুরু করেছিলেন মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, সুশাসনের সঙ্গে রিলেটেড অনেক রকমের ইস্যু আছে যেগুলো ইলেকশনকে সামনে রেখে আবার হয়তো আলোচনায় আসবে, কিন্তু সেই ইস্যুগুলো তো এখন আলোচনায় নেই। এইখানে এই সরকার, আমি যেটা বুঝি যে তারা their plate is overflowed with agenda. অনেক বেশি এজেন্ডা নিয়ে নিছে উইদিন এ পার্টিকুলার 4-5 ইয়ার্স, কারণ তারা অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে মনে করছে যে এগুলো করতে পারবো। এইখানে একটা সাইকোলজি কাজ করেছে। একটা হলো, আমি ধরেন ইফ ইউ লুক এট ক্লসউইজ, দ্য গ্রেট মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, সো আমি আমিন আহমেদ চৌধুরী বলবো হি হ্যাজ এ মিলিটারি অ্যাপ্রোচ, বাট দ্যাট ইজ কনফাইন্ড টু এ ব্যাটল। আর উই ইন দ্য ব্যাটল? We are not at war. You see, it's a different kind of war. উনি নিজেও বলছে Clausewitz last, war, diplomacy is the continuation of war by another means. It is also war. আমরা প্রতিদিন যে এনগেজ করছি আপনাকে আমার ভিতরে, কিন্তু একটা ওয়ার চলছে, আমার ইন্টারেস্ট ভার্সেস আপনার ইন্টারেস্ট। সুতরাং আমি যদি এই পরিপ্রেক্ষিতে দেখি, there is a limit to force. উনি যেটা বলছে শক্ত হাতে, what does he mean by শক্ত হাতে? সবাইকে মেরে ফেলে দিবেন? আর দে নট পিপল অফ দিস কান্ট্রি? তারাও তো এই দেশের নাগরিক। যারা কাছে সবাইকে জামাত এন্ড শিবির আর রাজাকার নাকি? সেটা তো উনি বলছেন না। না, আমি বলছি যে তাহলে তো শক্ত ডাজন্ট মিন দ্যাট। সো আমি বলছি যে উই আর নট ধরে ফেলা, পিক আপ করা। কারণ আপনি করতে গেলে, আমি তো পুলিশের অসহায়ত্ব দেখলাম। পুলিশ যখন দেখে, মানে ইটস এ মব সাইকোলজি, এ মব ইজ কামিং, মব হ্যাজ এ ডিফারেন্ট সাইকোলজি। আমি একা যখন একটা ফেস করব বা দুইজন, একরকম সাইকোলজি, বাট আমার পিছে যখন শত শত বা 1000-1000 লোক, তখন কিন্তু আমি কিছু ভয় পাবো না। এইটাকে কন্ট্রোল করা, মব কন্ট্রোল ইজ এ গ্রেট আর্ট। না, মব আসার আগে আমরা বলতেছি প্রিএমপ্টিভ অ্যাকশন, পারতেছেন না তো প্রিএমপ্টিভ অ্যাকশন, প্রিএমপ্টিভ। গোয়েন্দা সংস্থাগুলো আপনি তো জানেন আমাদের গোয়েন্দা সংস্থা in different deficiencies, বিডিআর ঘটনা কি ভুলে গেলেন? তো সুতরাং আমি বলছি যে প্রত্যেকটা, এবং পার্টলি গোয়েন্দা সংস্থা যেভাবে ফেল করছে, হিস্টোরিক প্রপোর্শন ব্লান্ডার, তা আমরা তো ভুলি নেই কিছু, সবকিছুই তো। এখন কথা হচ্ছে যে, আর এরা এত কেয়ারফুল অর্কেস্ট্রেটেড, আমার কাছে মনে হয়েছে যে রুরাল পিপল যে এতটা মব সাইকোলজিতে তাড়িত হবে, এটা কিন্তু বোঝা যায় নাই। পুলিশের দোষ যায়। পুলিশ, আমার কাছে মনে হয়েছে যে যেভাবে গুলি করতেছে, তারা ভয় পেয়ে যাচ্ছে যারা এসে মারবে। পুলিশ মারাও তো গেছে, এবং পুলিশ মারাও গেছে, তারা দেখছে যে এনগেজমেন্ট ইজ ভায়োলেন্ট, তাদের অস্ত্র নিয়ে গেছে। এইখানে উনি যেটা বলছে, যেমন আমরা ইফ ইউ লুক এট সাম অফ দ্য আদার কনফ্লিক্ট রিজিয়নস অফ দ্য ওয়ার্ল্ড অর কান্ট্রি, ইরাক বলেন, ইরান বলেন, তারপরে ওদের ভায়োলেন্সটার নেচার কিন্তু আলাদা। বাংলাদেশে আমি যদি ধরেন, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে আগে, আমাদের কিন্তু উই হ্যাভ গ্রেট ফেইথ ইন ম্যাস প্রোটেস্ট। দলে দলে লোক নিয়ে আসো এবং মার্চ করো, এবং ইউ উইল বি সারপ্রাইজ। আমার মনে আছে স্বাধীনতা যুদ্ধের সময়, তখন আমরা ইউনিভার্সিটিতে বসে আছি, তোফায়েল আহমদ সাহেব এবং আদার, ওনারা এসে আমাদের টিচারদের সঙ্গে, আমি তখন ইয়াং লেকচারার, তো বলতেছে, স্যার আমরা করব কি, ক্যান্টনমেন্ট ঘেরাও করবো। মানে এগেইনস্ট ইয়োর অ্যাপ্রোচ, তাদের অ্যাপ্রোচটা দেখেন, বাট তাদের মাইন্ডসেটটা কি, 50,000 লোক যদি ক্যান্টনমেন্ট ঘেরাও করি, তখন দ্যাট ওয়াজ এ পরিকল্পনা, কয়টা মারবে, 5,000 মারলো। তা আমি তখন ইয়াং, আমি বললাম যে তোফায়েল আহমদ সাহেব, ভাই আমার তো ঠিকই বলছেন যে 5,000 মরার পরে কেউ এগোবো, কেউ কি আর এগোবে? তো বলছে এটা তো ঠিক, হ্যাঁ আপনি বুঝেন না, আপনারা ভয় পান। মানে ভয়ের কথা না, কথা সামনের সারিতে যখন সমানে গুলি খেয়ে মরলো, তখন তো ছত্রভঙ্গ হয়ে যাবে। সুতরাং মব ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। তারা কিন্তু ওইভাবে চার্জ করে ইনিশিয়ালি। সো মব কন্ট্রোল, রায়ট কন্ট্রোল, এগুলো কিন্তু অনেকভাবে। সো ইট ইজ এ কাইন্ড অফ রায়োটিং, ইটস এ কাইন্ড অফ মব সাইকোলজি, ইউ সি, একটা ফ্রেঞ্জি।
তো এটা কিন্তু শুধু ফোর্স দিয়ে আপনি প্লাস উই হ্যাভ এ পলিটিক্যাল গভর্নমেন্ট ইন পাওয়ার, এর কস্টটা হাই। এখন যে এই যে 50-60 জন লোক মারা গেছে, 100 জনের বেশি সরি আজকে পর্যন্ত, একদিনে 24 জন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যে টিকে আছে এটার জন্য তো আমি থ্যাঙ্ক দিই। একদিনে 24 জন, একদিনে 50 জন। জাস্ট থিঙ্ক, কুড ইউ? আমার মনে আছে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমরা সবসময় ভাবতাম যে যদি একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ইফ দ্য মিলিটারি ইজ সিন টু বি শুটিং, এবং 5টা ছাত্র বা 5টাই লোক যদি মারা যায়, দেখবেন যে লক্ষ লক্ষ লোক মিলিটারি এগেনস্টে চলে যাবে। একটা পলিটিক্যাল লেজিটিমেসির এইটা গুণ যে পলিটিক্যাল গভর্নমেন্টের বিরুদ্ধে তো ওইভাবে লক্ষ লক্ষ লোক যায় নাই। সুতরাং আমি ওনার সঙ্গে এখানে ডিসএগ্রি করি যে সাধারণ মানুষকে অতটা কন্ট্রোল, অতটা ফোর্স দিয়ে করা যাবে না। ফোর্স ইজ এ ডেটারেন্ট, যে গেলে একটা ডেটারেন্ট ক্রিয়েট করতে হবে, গেলে আমাকে এই কনসিকুয়েন্স, কিন্তু মবকে হ্যান্ডেল করার অন্যরকম স্ট্র্যাটেজি করতে হবে। এখানে যারা লট অফ স্ট্র্যাটেজি, এবং আপনি জানেন যে পিস কিপিং যারা আছে তারা লট অফ স্ট্র্যাটেজিজ করে। ব্রিটিশ আর মোর সাকসেসফুল। আমার মনে আছে ইরাকের প্রথম অবস্থায় দ্য ব্রিটিশ সোলজার্স নিউ হাউ টু এনগেজ উইথ দ্য কমিউনিটি, কমিউনিটির সঙ্গে এনগেজ করে কি হয়েছে ওগুলো প্রোব করতো, করে 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 আস্তে আস্তে এনগেজ করছে। সুতরাং আই হ্যাভ নট এ কুইক সলিউশন টু দিস। খুব তাড়াতাড়ি যে এই কনফ্লিক্ট চলে যাবে একটা ম্যাসিভ ফোর্স দিয়ে ইউ শো ডেমনস্ট্রেশন, এটা হবে না, কারণ এটা মানুষের মধ্যে অনেকটা ঢুকে গেছে। এটা একটা। আরেকটা যেটা আপনি যেটা বলছেন, আমি আপনার সঙ্গে এইখানে যে আমাদের যে নেশন, আমাদের যে পলিটিক্যাল চেঞ্জগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু ম্যাস প্রোটেস্টে হয়েছে। সুতরাং দেয়ার ইজ এ সাইকোলজি, এ মাইন্ডসেট যে এভাবে ওদের চেঞ্জ করা যাবে। আজকে জামাত শিবির বা বিএনপি তাদের সঙ্গে জয়েন করছে। আপনি কি মনে করছেন যে জামাত শিবির কিংবা বিএনপির মাথার মধ্যে এখন এটি ঢুকেছে যে এই পরিস্থিতিটাকে যত উত্তপ্ত করে ফেলা যাবে, এই সরকারের পরিবর্তনটা যেহেতু তাদের দুপক্ষেরই কাম্য, এটি তাদের আশাকে সহজতর করে তুলবে, বা বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা যেহেতু বুঝছে যে ভুল ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশন আপনি বলছেন ভুল, বাট আপনি বলছেন যে এটি তাদের মাথায় হয়তো কাজ করছে। ভুল কি সত্য সেটা তো বাট তাদের মাথায় কাজ, আগামী দিনে এটা প্রুভ হবে। উনি ভুল বলতে পারেন, বাট আগামী দিনে ওনারা তারা বাংলাদেশের গ্রাম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। 2008 সালে কেন তারা ভোট পায়নি? মারামারি করার জন্য। এখন যে তারা মারামারি করতেছেন, এটা কমপ্লিটলি ভোট মাইনাসের দিকে চলে। 2008-এর কোন মারামারির কথা বলছেন? এই যে বায়তুল মোকাররমের সামনে যে মারামারি, সেটা তো 2006 এর ঘটনা, সেটির প্রভাব বলছেন আপনি? সেটাই সেই 2006 এর সেই মারামারি তো দুই পক্ষই অভিযুক্ত, দুই পক্ষই। কি আমি বলতেছি যে মারামারির যে দায়িত্বটা ছিল সরকারের, লগি বৈঠা বা সেই বৈঠাটা নিয়ে আপনি কি করলেন? ম্যাচ একটা কোন পুলিশ দাঁড়ায় ছিল, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় মজা দেখতেছেন, মানুষজন মারতেছেন, তাই না? এবং সেই এফেক্টটা কি হয়েছে যে আপনি গ্রেনেড মেরে দিলেন শেখ হাসিনার ইলেকশনে। এইসব ননসেন্স আইডিয়া যারাই দিয়ে থাকেন, এবং তারা কখনো বাংলাদেশের মাস সাইকোলজি কোনো স্টাডি করেন। আমি একটু প্রফেসর আতাউর রহমান আপনার কাছে শুনতে চাইব যে পলিটিক্যাল সায়েন্সে তখন পলিটিক্যাল ইসলাম একটা বিষয়, এবং এই যে আপনি রায়ট শব্দটাও উচ্চারণ করেছেন আপনার আলোচনার মধ্যে, একদিকে ইসলাম নিয়ে এই ঘটনায় 5 তারিখের পরে অনেক আলোচনা হয়েছে, এবং আলোচনা হয়েছে এখানে ইসলামের উপরে আঘাত আসলো কিনা, বা ইসলামকে ব্যবহার করছে কিনা কেউ, ধর্মীয় উস্কানি কেউ দিচ্ছে কিনা, এইসব প্রসঙ্গগুলো আছে। এবং এটি নিয়ে বিভিন্ন ইসলাম নাম আছে এরকম বেশ কিছু সংগঠনের মোর্চা হয়েছে, তারা কিছু আন্দোলন করবার চেষ্টা করেছেন, আবার তারা এখন চুপ, আবার আন্দোলনটা পুরোপুরি জামাত শিবিরের মধ্যে। এটি একটি দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে এখানে এক ধরনের কমিউনাল, মানে হিন্দুর বাড়ি কি করে আপনি আক্রমণ করবেন, এটা কিভাবে এই ট্রাইব্যুনালের সাথে হিন্দুদের বৌদ্ধদের কি সম্পর্ক আছে, যে এটি অন্য একটা মাত্রা যোগ করেছে এখানে। এই দুটো প্রশ্ন যদি আপনি একটু আমাদেরকে। খুব ভালো বলছেন। একটা হলো যে যেটা আমরা বলি যে পলিটিক্যাল ইসলাম, এটা তো গ্লোবাল। Islam is a political force as well. So there are many political parties who use political Islam, যারা ইসলামকে পলিটিক্সে ইউজ করে। এবং আপনি দেখছেন যে মুসলিম কান্ট্রিগুলো তো তাই, একটা মুসলিম অধ্যুষিত কান্ট্রি, ইসলামকে নিয়ে রাজনীতি এটা চলছে। If you look at Egypt, চলছে ওর পক্ষে বিপক্ষে মুসলিমস, ইসলামিক ভার্সেস সেকুলার। সো এটা একটা ডিভিশন নিয়ে আসে। কতটুকু রিকনসাইল করবে ওটা ডিপেন্ড করে ওই সোসাইটির স্থিতিস্থাপকতার মধ্যে,
যে যেমন বাংলাদেশে আমি বলতে পারি যে আমাদের তো ট্রেডিশন বোথ উই আর সেকুলার অ্যাজ ওয়েল অ্যাজ ইসলামিক বোথ। আমরা মনে মনে আমাদের ধর্মটাকে একটু ভালোবাসি, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা খুব মডার্ন হতে চাই। আমরা কিন্তু অত মানে যে একের 5 ওয়াক্তই নামাজ পড়তে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, এরকম। আরেকটা হচ্ছে যেটা আমি আজকে যেটা দেখছেন যে এটা রিসার্জেন্স অফ ট্রেডিশনাল ইসলাম। ট্রেডিশনাল ইসলাম কি, যে কিছুটা সুপারস্টিশিয়াস, কিছুটা মানে ওই যে চাঁদের মধ্যে সাইদি সাহেবকে দেখছে, এন্ড দিস স্পার্কড ভায়োলেন্স ফর মেনি, যে একটু অবাক কাণ্ড, বাট দিস ইজ এ ম্যাজিক। এবং প্রত্যেক রিলিজিয়ান ইজ অলসো ম্যাজিক, রিলিজিয়ানের মধ্যে ম্যাজিক থাকবে, মিরাকলস থাকবে। সেটা কিন্তু এখনো এই যে আমাদের 50% মানুষ যেখানে অশিক্ষিত, যারা গরিব, তাদের মধ্যে কিন্তু, এবং তারা এটাকে ইউজ করছে এবং কারা ছড়ায় দিচ্ছে এবং এটাকে তাড়িত করছে। সুতরাং এখানে আমি বলবো যে দুটো, যেটা একটা জামাতে ইসলাম ইজ এ পলিটিক্যাল ইসলাম, তারা পলিটিক্যালি ইসলামকে ইউজ করতে চায় এবং ক্ষমতায় আসতে চায়, সো এভরিবডি নোজ দ্যাট দিস ইজ দেয়ার এজেন্ডা। আরেকটা হচ্ছে ইফ ইউ হার্ড দ্য ট্রেডিশনাল ইসলাম, ইউ সি, দ্যাট ইজ আওয়ার হেরিটেজ, ইউ সি, ইট কোএক্সিস্টেড, এটা একই সঙ্গে রয়েছে উইথ সেকুলার ফোর্সেস ফর সেঞ্চুরিজ ইন বাংলাদেশ, ইন পিসফুল কোএক্সিস্টেন্স। এটার সঙ্গে কোনো বাঙালি, আপনি বলছেন যে পলিটিক্যাল ইসলাম এবং ট্র্যাডিশনাল ইসলামকে মেলানো যাবে না কোনো না, ট্র্যাডিশনাল ইসলাম আর পলিটিক্যাল ইসলাম যদি এক হয়ে যায়, পলিটিক্যাল ইসলাম যদি ট্র্যাডিশনাল ইসলামকে এখন নিউ আইডেন্টিটি দিয়ে ওদেরকে রাস্তায় নামিয়ে দেয়, দিস ইজ এ ট্রেমেন্ডাস ফোর্স, ইউ সি। ওরা তো ওটাও চিন্তা করতেছে যে ইসলামিক ফোর্সকে আঘাত করা হচ্ছে, ইউ সি, ইসলামকে ডিমিন করা হচ্ছে, ইসলামকে ছোট করা হচ্ছে। ইটস এ পাওয়ারফুল এন্টিটি, ইটস এ পাওয়ারফুল আইডেন্টিটি, ইউ সি। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত কান্ট্রি। আমি আজকে বিশেষ করে অনেক ইন্টারভিউ দিছি, সবাই বলছে ইজ ইট এ ফাইট বিটুইন সেকুলার এন্ড ইসলাম? নো, উই ওয়ার ট্রাইং। আমরা কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। সো এই যে টুইস্ট অ্যান্ড টার্নস, এটা কিন্তু খুব ডেঞ্জারাস ফর এনি সোসাইটি। আর এই যে হিন্দুদের আর যেটা আপনি বললেন কমিউনাল, কমিউনাল পার্টিকুলারলি রিলিজিয়াস, কমিউনাল তো অনেকও হতে পারে, বাঙালি নন বাঙালিও তো কমিউনাল, বাট কমিউনাল মেইনলি আমরা রিলিজিয়াস সেন্সে যদি ইউজ করি, তাহলে এটা হচ্ছে কি আওয়ার সফট বেলি, ইউ সি। যুদ্ধে আপনি যখন না পারেন তখন কি করেন? ইউ অ্যাটাক দ্য সফট বেলি, ইউ সি। সফট বেলি আপনার যেখানে দুর্বলতা। বাংলাদেশের দুর্বলতা কি? ইফ ইট টার্নস কমিউনাল, বাংলাদেশ হ্যাজ নেভার বিন কমিউনাল। ইন্ডিয়ার দুর্বলতা কি? ইফ ইট টার্নস কমিউনাল, ইউ সি। আপনি দেখছেন তো ইন্ডিয়াতেও কত কমিউনাল ডিসহারমনি হয়েছে, রায়ট হয়েছে, দিস ইজ ডেঞ্জারাস, বাংলাদেশে আমরা এতদিন হয়নি। তো সুতরাং আমি মনে করি ইট উইল সাবসাইড, এটা থাকবে না। এটাকে বড় করে যারা দেখে তারাও যেরকম না, আবার এটা হওয়াটাও গভর্নমেন্ট, এইখানে উনি যেটা বলছে যে যেখানে কমিউনাল সেটিং সেখানে কঠোর হাতে দমন করতে হবে। কিন্তু যেটা মব আসছে ফর ডিফারেন্ট রিজন টু ভেন্টিলেট দেয়ার গ্রিভেন্সেস, সেখানে আপনি ওই শক্তি প্রয়োগ করা, আমি মনে করি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়। বাংলাদেশের মানুষ যদি এই জামাত টাইপ ইসলামিক আইডিওলজিতে বিশ্বাসী হতো, তাহলে 8 মাসের মধ্যে 1,45,000 মুক্তিযোদ্ধা, সমস্ত এই 1,45,000-এর 99% হলো কৃষকের ছেলে, গ্রাম বাংলার ছেলে। ভদ্রলোকরা একটাও যায় না বন্দুকের কান্দে নিয়ে, রিফিউজিতে যারা ছিল একটাও যায় না, সব 1 কোটি লোক এখানে বসে বসে মামার বাড়ি ভাত খেয়েছে। কিন্তু গ্রাম বাংলার মানুষ আসছে, তাদেরকে বারবার বলা হইতেছে ইসলাম খতরা মেয়ে, কিচ্ছু মানে নাই তারা, কারণ তারা জানে তাদের শত্রুকে। সুতরাং ওদেরকে এতটা বোকা, যেমন আপনি ভাবাটা একান্তভাবে অন্যায়। বাংলাদেশের উত্তরণ সম্বন্ধে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি এই ধরনের একটা সরলীকরণ করবেন, করে বারবারই কিন্তু ডুবেছেন। ইয়াহিয়া খানকে কি বলা হয়েছিল যে মুজিব 40% ভোট পাবে আর ভুট্টো 40% ভোট পাবে। এই হলো তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অ্যানালাইসিস, যে এখানে ইসলামপন্থীরা বিজয় করে নিয়ে যাবে। এটা হলো লেখা, লিখিতভাবে আছে, ইসলামপন্থী লেখাই আছে, ইসলাম পছন্দ শেরালি যেটা দিয়ে দিছিল ওনাদের। আর ভোট যখন হইলো দেখা গেল যে একটাও ভোট পায় না। তার অর্থটা কি? যে আপনি মনে করতেছেন এই দেশের মানুষ অবশ্যই ধর্ম, অবশ্যই ইসলামকে, আমি নিজে, আমাদের সমস্ত পরিবার মারাত্মকভাবে ইসলামকে ভালোবাসে। তার কারণ ট্রেডিশনালি আমরা ইসলাম নিয়ে যুদ্ধ করেছি। আমাদের যখন ছেলে বয়স তখন ব্রাহ্মণরা এই দেশে ছিল, সুতরাং তাদের সাথে আমাদের কম্পিটিশন ছিল।
সুতরাং তখন কম্পিটিশনটা পাঞ্জাবির সাথে না, তখন কম্পিটিশন ছিল হিন্দু বর্ধুষ্ণ পরিবারের সাথে। সেই হিসাবে হিন্দু মুসলমান একটা সংঘাত সবসময় লেগে থাকতো। সেই সংঘাতটা ছিল মেধা, যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে কেন হতে পারলাম না, হিন্দু টিচার আমাকে কম নম্বর দিচ্ছে, এই জিনিসটাকে আপনি কমিউনাল ফিলিং এ নয়, এই জিনিসটা হচ্ছে প্রোটেক্টিভ সর্ট অফ থিংস, যে আমি তাদের চেয়ে পিছিয়ে আসি, আমাকে সে শোষক হিসেবে কাজ করছে। এই সেম জিনিসটা হয়েছে পাঞ্জাবিদের সাথে, যে সে আমাকে শোষণ করতে চাচ্ছে। আধিপত্য বিস্তার করতে গিয়ে আমরা প্রতিবাদী হয়েছি, সেখানে কমিউনাল ফিলিং নিয়ে নয়। কিন্তু কমিউনাল ফিলিং নিয়ে যারা এই রাজনীতি করতে চাচ্ছে, তারাই পাকিস্তান আন্দোলনের 1938 সাল থেকে তারা জিন্নারে কইছে কাফেরে আজম, আবার যখন পাকিস্তান হয়েছে তো হাই পাকিস্তান করতে করতে জান শেষ, বিকজ তারা ক্ষমতায় যেতে চান। সুতরাং জামাত ইসলামের নিজস্ব কোনো পুঁজি নেই। এই মধুদি আহমদিদেরকে মেরে লাশ বানিয়ে ফেলেছে লাহোরে, যার জন্য আজম খান অন দ্য স্পট মসজিদে ঢুকে তাদেরকে ধরে আনছে, হত্যাও করছে, এবং মধুদির ফাঁসি হয়েছে। সেই ফাঁসিটা কোনো ক্রমে তারা বেঁচে যায়। এই বেঁচে যাওয়াটাই আজকের জন্য এই বিস্ফোরণটা রেখে গেছে। এই জন্য যে ইসলামকে ব্যবহার করে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে, এটা কোনো কালেই হবে না, হবে না। এই জন্য হযরত যে মদিনা শাসন করেছেন, সেটার যদি 69 ক্লজ পড়েন, তাহলে দেখবেন উনি কমপ্লিটলি সেকুলার অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে শাসন করেছেন। তিনি কখনো বলেন নাই যে তোমাকে মুসলমান হইতে হবে। মাত্র তিনি তো 314 জন মাত্র লোক নিয়ে মদিনা শাসন করেছেন, তিনি তার বলতে পারবেন না। সেই জন্য এই ধরনের কনসেপ্ট নিয়ে যারা আসছেন, এটা মানদাতার আমলে, সেই ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে হিন্দু মুসলমানের যে বিভেদটা তারা সৃষ্টি করছে, সেই আমলের ট্যাবলেট, এই ট্যাবলেট কেউ খাবে না। আরেকটি প্রশ্ন, জি এইখানে একটু আমি এই ক্লিয়ার করতে চাই। আরেকটা হলো, হ্যাঁ খুব সহজে, একটা হচ্ছে জামাতে ইসলামের রাজনীতি বড় কথা না। আজকে জামাতে ইসলাম থাকলো না, নিষিদ্ধ করা তো কিছু না। এই গভর্নমেন্ট কেন করে না আমি জানি না। হ্যাঁ, না করলে করতে পারে না, এত কথা কেন তুলছেন? না, আপনি বলছেন 3% তাদের ভোট, ইউ শুড নট বি থিংকিং অ্যাবাউট জামাত পলিটিক্স। তাকে না না, তাকে জামাত শিবিরের নিষিদ্ধ করার কথা তো বলা হচ্ছে। দাবি তো কত রকমই করতে কেন প্রজন্ম চত্বর যেটা আপনি বলছেন, তারাই তো বলছে নিষিদ্ধ করে। শাহবাগ চত্বর ইজ নট দি অথরিটি। আপনি যেটা বলছেন যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করবো, সে জামাতে হোক আর আওয়ামী লীগ হোক। কিন্তু আপনি যে জিনিসটা বলছেন যে জামাতে ইসলামের রাজনীতি পাকিস্তানের ফ্রেমওয়ার্কে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরিপ্রেক্ষিতে যেটা ছিল, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে ইয়াঙ্গার জেনারেশন অফ জামাত, তারা জামাত ইসলামে নিষিদ্ধ করলে তারও খুশি। তারা করবে কি, কিছুদিন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, যাওয়ার পরে ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি করে দিবে। যেটা হয়েছে আমরা বিভিন্ন মুসলিম এই প্রজন্ম এবং নিউ লিডারশিপ তৈরি করবে। না না না, জামাতের এই প্রজন্ম তাদের পূর্ব প্রজন্মের লাইবিলিটিস কেন কাঁদে নেবে? প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলতেন, সুতরাং ওটা তো ভালো, তারা অন্য পার্টি নিয়ে নতুন অন্য পার্টি করার দরকার নাই। তাদের তো কনস্টিটিউশন অনুযায়ী, আপনি যদি জামাত, বাংলাদেশের কনস্টিটিউশন যেভাবে বলে সেইভাবে তারা। আমি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, একেবারে শেষ মুহূর্তে। আমরা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে আছেন, আজকে তার সফরের শেষ দিন, এবং বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে তার দেখা হবার কথা ছিল। বিরোধী দলীয় নেত্রী নিরাপত্তার কারণ দেখে এই সাক্ষাৎটি করেন। অন্যদিকে তার আমাদের জাতীয় সংসদে ভাষণ দেবার কথা ছিল, সেটি অবশ্য আগেই বাতিল করা হয়েছে। কেন করা হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। তো এই যে প্রণব মুখার্জির বাংলাদেশ সফর এবং বিরোধী দলীয় নেত্রীর এই দেখা না করার প্রসঙ্গটিকে আপনি কিভাবে দেখেন? খুব সংক্ষেপে 2 মিনিট সময় আপনার জন্য। এটা অশোভনীয় একেবারে। স্টেট প্রটোকল অনুযায়ী উনি বিরোধী দলের নেত্রী, উনি ওনার প্রটোকল অনুযায়ী প্রাইম মিনিস্টার পরেই ওনার স্থান, এবং যে কোনো এই ধরনের রাষ্ট্রপ্রধানরা অবশ্যই বিরোধী দলের নেত্রীর সাথে দেখা করেন সবসময়, এবং দেখা করলে করাটা ওনার জন্য যেমন একটা গৌরবের বিষয় ছিল, আমাদের জন্য একটা দেশের জন্য একটা ভালো ইমেজ সৃষ্টি করার ব্যাপারে এটা উচিত ছিল। প্লাস একটা অতিথির সাথে আপনি ঘরোয়া পলিটিক্স কেন নিয়ে আসবেন? এটা তো ঠিক না, এটা তো ম্যাচুরিটির লক্ষণ নয়। একজন বিদেশি অতিথির সামনে আপনি দেশকে কেন বিচ্যুত করতে যাবেন? মানে তিনি তার দলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেহেতু হরতাল এবং দেশের পরিস্থিতি, আপনি হেলিকপ্টার দিয়ে আনবেন? এটা তো হরতাল তো তার ডাকা, জামাতের ডাকা। তার যদি সিকিউরিটি প্রবলেম হইতো, তো গভর্নমেন্টের দায়িত্ব ছিল তাকে এসকর্ট করে নিয়ে আসা। গভর্নমেন্টের দায়িত্ব ছিল হেলিকপ্টার দিয়ে তাকে যেখানে
প্রণব মুখার্জি আছেন, ওইখানে নিয়ে যাবে, হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে, আর্মি গার্ডদের নিয়ে যাবে, তাতে গেছে, এটা তার দায়িত্ব, ওনার দায়িত্ব না। ওনার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের, বিকজ সেই বিরোধী দলের নেত্রী, ওনার একটা প্রোটোকল আছে যে আমি সিকিউরিটি পারপাসে আমি কি পাবো, এবং উনি যদি মনে লিখেন যে আমি এখনো সেফ মনে করছি না, তাহলে গভর্নমেন্ট দিতে বাধ্য। এটা তো প্রোটোকল। এটা একটা দিক তো যে ডিপ্লোম্যাটিক কার্সি, তো সেটা তো একটা আছেই, যে দুইবারের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী দেখা করতে পারলে আমি মনে করি যে খুব ভালো হতো। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি বলবো না যে ইটস কার্সি ডিম্যান্ডস দ্যাট ইউ শুড, বাট অ্যাট দ্য সেম টাইম উনি নিরাপত্তাজনক, যেটা তার আগে ওনারা মনে করতেছেন যে গভর্নমেন্ট শুড অলসো ক্লিয়ারিফাই যে তার আসার বন্দোবস্ত আমরা করব। এটা কিন্তু রাত্রে আমি শুনলাম যে কিছু কিছু টক শোতে শুনলাম যে নিরাপত্তা দিক, গভর্নমেন্ট শুড ডিক্লেয়ার যে তার নিরাপত্তা আমরা দিব, কারণ তাকে যখন দেখা করতে চাইছে, এটা আপনি যেটা বললেন করতেছি যে প্রোটোকল অনুযায়ী উনি নিরাপত্তা পাবেনই, না এটা তো ওনার চাইতে হবে না। তো এইটা যদি আজকে চান যে আমি হেলিকপ্টারে যাব, তো হেলিকপ্টার দিবে। আরেকটা দিক হলো যে রাজনীতিবিদদের সামনের কথা পিছনের কথা অনেক সময় বোঝা যায় না। সামনে আপনার সঙ্গে দেখা করলাম না, এখানে কি মানে না দেখা করে কোনো রাজনৈতিক সুবিধা পাবেন বলে মনে করেছেন আপনি? ওটাও তাদের পারসেপশন। আপনি পারসেপশন প্লেজ এ ভেরি পাওয়ারফুল রোল। যে আপনি ওনাকে একটু বলে এরকম কি যে যেমন মাঝখানে যখন উনি ভারত সফরে গেলেন, তখন একটা আলোচনা হচ্ছিল যে আওয়ামী লীগ অনেকটা চিন্তিত হয়ে পড়লো যে বিএনপির সঙ্গে সখ্যতা ভারতের বাড়ছে কিনা। কিন্তু এখন কি পরিস্থিতিটা, দেশের এই পরিস্থিতি বা এই জামাত শিবিরের আন্দোলন, এই সহিংসতা, এগুলোকে কেন্দ্র করে বিএনপি কি ভাবছে যে এখন আর ভারতের সঙ্গে সুসম্পর্কের দরকার নেই, বরং ভারত বিরোধিতাটাই তার জন্য একটা পুঁজি হতে পারে, কি এরকম করে বিবেচনা? আমার মনে হয় সেটাই তারা তো সবসময় পলিটিক্যাল পার্সপেক্টিভ দেখে, নট ডিপ্লোম্যাটিক। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলাম না, সো আমি কিছু গেইন করলাম, এরকম মনে হয়। উই ওয়ান্ট টু অ্যাসার্ট আওয়ার উইল ভিসাভিস। আমি এখানে দেখি যে, আমি আরেকটু বৃহৎ আকারে বলছি যে সাউথ এশিয়ান পার্সপেক্টিভে যেমন প্রণব মুখার্জি অ্যাজ এ প্রেসিডেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট সাউথ এশিয়ান পার্সপেক্টিভে। সেখানে বাংলাদেশ কন্টিনিউয়াসলি এনগেজ করা উচিত, এটার মধ্যে কোনো দ্বিমত নাই। ইউ মে নট এগ্রি, আমি এই গভর্নমেন্টের অনেক নতজানু পররাষ্ট্রনীতি আমি সাপোর্ট করি না, বাট তারপরেও কার্সি হ্যাজ টু মেনটেন। আমি ওনার সঙ্গে অনেক ডিসএগ্রি করতে পারি, বাট ওনার সঙ্গে এনগেজ করব না, এ ধরনের মেন্টালিটি আমার থাকবে না। আর সেই সঙ্গে যারা এটা উনি গেলে উনি ছোট হতেন না, উনি যেও বলতে পারতেন, পেপারে হেডলাইন দিত, হি সেড ইট, যে আপনি একভাবে সমভাবে দুই রাজনৈতিক দলকে দেখেন, যেটা আপনি আগে বলেছিলেন যে ইন্ডিয়া উইল সি বোথ দ্য পার্টিজ ইকুয়ালি, ইট ইজ বাংলাদেশ পিপল হু আর ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক, তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপে বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়। আপনি তৃতীয়মাত্রা.com 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোয়, বুধবার দুপুর 12টা 5 মিনিট এবং শুক্রবার দুপুর 1টা 5 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। প্রফেসর ডক্টর মাতাউর রহমান এবং মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মন্ডলী, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সর্বশেষ যে বিষয়টি আলোচনা হয়েছে যে ভারতীয় রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করছেন, তার সঙ্গে বিরোধী দলীয় নেত্রীর দেখা করবার কথা ছিল। এটি কূটনৈতিক শিষ্টাচার বর্জিত বলেই মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী মনে করছেন, এবং এখানে কূটনৈতিক শিষ্টাচারটা রক্ষা হয়নি বলে বা সৌজন্যতা দেখানো দরকার ছিল বলেও প্রফেসর ডক্টর মাতাউর রহমান মনে করেন। তবে তিনি মনে করেন যে হয়তো বিএনপি বা বিরোধী দলের নেত্রীর মাথায় কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করেছে, যে এই না দেখা করবার মধ্য দিয়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা, হয়তো তাদের কাছে মনে হয়েছে যে দেখা করার চাইতে না দেখা করাটা তাদের রাজনৈতিক সুবিধা দেশের অভ্যন্তরে অনেক বেশি হবে, এবং সেই সুবিধাটা হবে কি হবে না সেটি অবশ্য সময়ই বলে দেবে। তবে এটি দেখা তিনি যদি করতে পারতেন এবং দেখা করে তিনি তার
কথাগুলো যেগুলো তিনি বলতে চান রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য, সেগুলো ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে বলতে পারতেন, গণমাধ্যমের সামনে বলতে পারতেন। কাজে এখানে সৌজন্যতাটা রক্ষিত হলো কিনা সেটি নিয়ে দুজনেই প্রশ্ন তুলেছেন। আর যে প্রসঙ্গ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জেনারেল আমিন আহমেদ চৌধুরী বলছিলেন যে সুশাসনের জন্য যুদ্ধাপরাধীদের বিচারটা অপরিহার্য, এই বিচারটি করতে হবে এবং এই বিচার করাকে কেন্দ্র করে এখন যে তাণ্ডব শুরু হয়েছে দেশ জুড়ে, সেটিকে তিনি শক্ত হাতে হ্যান্ডেল করবার কথা বলছেন। যদিও এখানে কোনো দ্রুত সমাধান আছে বলে মনে করেন না প্রফেসর ডক্টর আতাউর রহমান, তবে তিনি মনে করেন যেখানে যেখানে সাম্প্রদায়িক সংঘাত দেখা যাচ্ছে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িতে বা তাদেরকে আক্রমণ করা হচ্ছে, সেই জায়গাগুলোতে সরকারকে শক্ত হাতে অবস্থান নেওয়া উচিত এবং শক্ত হাতে বিষয়গুলো ডিল করা উচিত। এবং দুজনে মোটামুটি ভাবে মনে করেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসের সঙ্গে এই উদ্যোগটি নিয়েছিলেন, তবে সাহস থাকলেও এটি করবার জন্য যে প্রস্তুতি সেটি অপ্রতুল ছিল, অপর্যাপ্ত ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে অর্বাচীনের মতো কাজও তারা করেছেন এবং কাজের চেয়ে কথা অনেক বেশি বলেছেন তারা। এবং ওনারা এই কথাও মনে করেন যে এর জন্য এটি জাতীয় ঐকমত্য করা দরকার ছিল, প্রধান বিরোধী দল সহ সকল রাজনৈতিক দলের সঙ্গে বসেই এই বিষয়ে সিদ্ধান্ত কি করণীয় সেটি নির্ধারণ করা উচিত ছিল। অন্তত মানুষ জানতে পারত যে সরকারের এই জায়গাটা একটা সদিচ্ছা ছিল এবং এটি আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন, এটি আমাদের চেতনার প্রশ্ন, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রশ্ন, শহীদদের প্রশ্ন, যারা সম্মান বিসর্জন দিয়েছেন যেসব মা বোনেরা, তাদের সম্মানের প্রশ্ন। এই বিবেচনা থেকে এই কাজটি করা দরকার ছিল, যেটি সরকার করতে ব্যর্থ হয়েছে। তবে মুক্তিযুদ্ধের চেতনা কি সেটি আসলে প্রফেসর আতাউর রহমানের ভাষায় কথায় আছে, কাজের মধ্যে নেই। এবং চেতনাটি কি সেটি আসলে এখন পর্যন্ত আমাদের কাছে আমাদের রাজনৈতিক নেতৃত্ব পরিষ্কার করতে পারেনি। আমরা জনগণ কতটা উপলব্ধি করতে পারছি সেটি নিয়েও যথেষ্ট পরিমাণে প্রশ্ন রয়েছে। শাহবাগের যে গণজাগরণ সেটিকে মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন, প্রফেসর রহমানও অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তবে তিনি কিছুটা এখানকার দুর্বলতাগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন, যে এটি আইনের শাসনকে কতটা যৌক্তিক বিবেচনা থেকে দেখেছে এই আন্দোলন, সেটি প্রশ্নের দাবি রাখে। যদিও জামাত শিবিরকে নিষিদ্ধ করবার প্রশ্ন বা অন্যান্য দাবি বা এই যে তালিকা করা, একে ওকে নব্য রাজাকার হিসেবে চিহ্নিত করা, এইসব প্রশ্নের ছোটখাটো দুর্বলতা হয়তো এই আন্দোলনের আছে, যেটি জেনারেল আমিন আহমেদ চৌধুরীও বলছিলেন। তবে এটি দাবি যে কেউ করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা একমাত্র সরকারের। অবশ্যই সরকার ঐকমত্যের ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান দেখিয়ে এই দাবিগুলো পূরণ করবে এবং যেটি দেশের কল্যাণের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। এবং এই স্বাধীনতার ইতিহাসের দায় মুক্তিটা দরকার। প্রফেসর রহমান এবং জেনারেল আমিন আহমেদ চৌধুরী দুজনেই একমত এবং এখানে ফুল কমিটমেন্ট অর্থাৎ অঙ্গীকারটা পুরোপুরি থাকা দরকার ছিল, নিষ্ঠাটা পুরোপুরি থাকা দরকার ছিল। সেই অভাবটি ছিল এবং এখন পর্যন্ত আছে। কিছু পরামর্শ প্রফেসর রহমান দিয়েছেন যেটিকে নতুনভাবে করা যায় কিনা বা আরও আন্তর্জাতিক সম্পৃক্ততা, আন্তর্জাতিক এক্সপার্টদের বা জাতিসংঘের সহায়তা নেওয়া যায় কিনা। যদিও জেনারেল আমিন আহমেদ চৌধুরী মনে করেন যে এটি আমাদের দেশের ব্যাপার, আমরাই করতে পারি। কোথাও কোথাও হয়তো প্রসিকিউশন এক্সপার্ট আনা যেতে পারে, আইনের বিবেচনায় হয়তো সাজেশন নেওয়া যেতে পারে, কিন্তু এটি আমরাই করতে সক্ষম। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে পরিস্থিতিটা অস্থিতিশীল, দুজনই একমত পোষণ করেছেন। এমনকি জরুরি অবস্থা ঘোষণার মতো দিকেও যেতে হতে পারে সরকারকে, জেনারেল চৌধুরী যেটি বলছিলেন। প্রফেসর রহমানও মনে করেন যে পরিস্থিতিটা খুবই অস্থিতিশীল এবং ক্রমাবনতির দিকে যাচ্ছে। এটিকে রাজনৈতিকভাবে সমাধান করবার জন্য যে বড় হৃদয় দরকার, সেই বড় হৃদয়টা আসলে সরকার কতটা দেখাতে পারবে এবং সেই হৃদয়ের সঙ্গে কতটা একাত্ম হতে পারবে প্রধান বিরোধী দল, সেটি বড় প্রশ্ন। কেননা তাদের মধ্যে আনরিজলভড আরও অনেক কিছু আছে। এখানে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার প্রশ্নটাই যেহেতু তাদের কাছে মুখ্য, সেখানে এই পরিস্থিতি তারা কিভাবে সামাল দেবেন সেটি বাংলাদেশের জনগণের সামনে বড় প্রশ্ন। এই প্রশ্নের সমাধান কিভাবে হবে আমাদের জানা নেই, দেখবার জন্য অপেক্ষা করতে হবে আরও অনেকটা সময়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।